বাংলাদেশ পুলিশের বিভিন্ন মানুষের যে ক্যারেক্টার তা খুব কম মানুষই দেখতে বা বুঝতে পারে। কিন্তু যে ক্যারেক্টারকে আমরা দীর্ঘ বছর ধরে দেখেছি এবং সেই ক্যারেক্টারকে ঘিরে জল্পনা কল্পনা অনেক কিছু হয়েছে। সবচেয়ে যে জিনিসটি হয়েছে যে 5 আগস্টের পরে এই ক্যারেক্টার হঠাৎ করেই আমাদের সামনে থেকে ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ, যার নাম বুঝি আপনারা ঠিকই ধারণা করেছেন, হারুন রশিদ। তিনি পুলিশের একজন ডিআইজি ছিলেন এবং বাংলাদেশ পুলিশে অনেক গুরুত্বপূর্ণ স্থানে তিনি কাজ করেছেন। এই পুলিশ কর্মকর্তাকে সর্বশেষ আমি দেখা করেছিলাম বা তার সঙ্গে দেখা হয়েছিল একটা প্রেস কনফারেন্সে। আজকে আসলে ওই গল্পটাই আপনাদেরকে বলবো। সেখানে কি হয়েছিল, কি রকম সিচুয়েশনে তিনি পড়েছিলেন এবং কিভাবে উনি পালিয়ে গেলেন বা উনি চলে গেলেন। হারুন রশিদ ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমি বহু সময় কথা বলেছি, বহুবার কথা হয়েছে। আমার কাছে মনে হয়েছে লোকটা আসলে খুবই ভীত প্রকৃতির। উনি দুর্বল মানুষ পেলে তার উপরে ঝাঁপিয়ে পড়েন এবং আপনি যদি শক্তিশালী হন কোনোভাবে মুহূর্তে আপনাকে তেলানো শুরু করে দেন। এই ক্যারেক্টারটি উনি খুব অসাধারণভাবে আয়ত্ত করেছেন। আমি একজনের ব্যাপারে আপনাকে বলতে পারি যে রফিকুল ইসলাম মাদানী নামে একজন ওয়াজিন ছিলেন, উনি ওয়াজ করতেন। তাকে মোদি বিরোধী আন্দোলনের সময় গ্রেপ্তার করা হয়েছিল। তার বক্তব্য হচ্ছে তার সঙ্গে এই হারুন সাহেবের খুবই ভালো সম্পর্ক ছিল এবং তার বাড়িতে অর্থাৎ কিশোরগঞ্জে গিয়ে উনি ওয়াজও করেছেন। অর্থাৎ একদিকে উনি যেরকম ভাবে খুব কড়া একটা রূপ নিয়ে থাকতেন এবং গোপনে উনি কিন্তু সবার সঙ্গে এক ধরনের সম্পর্ক, অন্য ধরনের একটা সম্পর্ক বজায় রাখতেন। তো আমার কাছে মনে হয়েছে যে এই ক্যারেক্টারটাকে একটু ভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করা উচিত। যে কারণে আমার এগুলো বলা, তার একটা বড় কারণ হচ্ছে আমি যখন জুলাই মাসে ছাত্রদের আন্দোলন চলছে তখন একটা তথ্য পেলাম এবং একটা তথ্য পেলাম আমার পুলিশের বন্ধুদের কাছ থেকে যে পুলিশে যারা কোটায় এসেছেন, বিশেষ করে যারা কোটাতে জালিয়াতি করেছেন, একটা বড় অংশ তো মানে বিসিএস এ আসছে জালিয়াতির মাধ্যমে। এটা আপনারা তাদের অনেক কর্মকর্তার সঙ্গে কিছুক্ষণ কথা বললে বুঝতে পারবেন। একটা বড় অংশ, বিশেষ করে আওয়ামী লীগের সময় এটা একেবারে ম্যাসিভ আকারে হয়েছে এবং আওয়ামী লীগের ছাত্রলীগের নেতার ওয়াইফ উনি এখানে চাকরি করছেন, ওখানে চাকরি করছেন। আমরা ইনভেস্টিগেট করার চেষ্টা করেছিলাম। আমি এটা খুবই সময় সাপেক্ষ ছিল। 33 বিসিএস এ এটা মহামারী আকার ধারণ করে। কিন্তু যে পরিমাণ ইনভেস্টিগেশনের জন্য দরকার এবং যে পরিমাণ এফোর্ট দেওয়া দরকার, আমি তখন যে ডেইলি পত্রিকায় কাজ করতাম তারা এটা আমাকে আসলে ওইভাবে সময় করে উঠতে পারেনি, কারণ ওদের ডেইলি নিউজের একটা চাহিদা থাকে। আর ইনভেস্টিগেটিভ এফোর্ট দিতে গেলে আপনার একটা লং টার্ম 1 মাস 2 মাস 3 মাস ধরে একটা রিপোর্ট, যেটা নেত্র নিউজ করে থাকে। সো তখন আমার একটা এক্সপিরিয়েন্স হলো যে প্রচুর মানুষ বিসিএস চাকরি পাচ্ছেন যাদের যোগ্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে এবং তারা ফেক ভাবে ভর্তি হচ্ছেন। এবং দেখবেন যে আবেদ আলী ক্যাডার নামে একটা ক্যাডারই আমরা পরে প্রবর্তন করলাম। এবং দেখেন এই যে 9 মাস 10 মাস হয়ে গেল 5 আগস্টের পরে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে, পিএসসির এটা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু পিএসসির এই যে আন্দোলনের সময় যে ফেক চাকরি পাওয়া মানুষগুলো তাদের নিয়ে কিন্তু খুব একটা আলোচনা হয়নি, কারণ এরা সামহাও সব রাজনৈতিক দলের ভেতরে এখন অবস্থান করছে। যেটা আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে, তারা বিএনপির পারপাস সার্ভ করছে। অর্থাৎ যেহেতু তাদের যোগ্যতা সত্যিকার অর্থে ওইভাবে ছিল না, তাদেরকে এক ধরনের লাঠিয়াল হিসেবে চাকরি দেওয়া হয়। তেমনই একজন লাঠিয়াল ছিলেন হারুন রশিদ। হারুন রশিদের যারা বন্ধু বান্ধব অন্যান্যরা ছিলেন তাদের অধিকাংশই আমি বলবো, আপনি যদি দেখেন সেই সময়কার ডিআইজি যারা বিভিন্ন রেঞ্জে ছিলেন, তারপরে সেই সময়কার ডিআইজি যারা খুব প্রভাব বিস্তার করেছেন, ম্যাক্সিমাম প্রভাবশালী কর্মকর্তা চাকরিতে আসার প্রক্রিয়াটা স্বচ্ছ না, ম্যাক্সিমাম। তো এই কথাগুলো বলার একটা কারণ ছিল, কারণ আমি যখন ইনভেস্টিগেট করছি জুলাই মাসে এবং দেখলাম আমার কাছে তথ্য আসলো যে হারুন সাহেবের চাকরিতে আসার প্রক্রিয়াটাও স্বচ্ছ না। এবং এই কারণে ছাত্রদের উপরে যারা সবচাইতে বেশি নির্মমতা দেখিয়েছে, যদি আপনি দেখেন যে মিরপুরে জসিমউদ্দিন মোল্লা, তার তার সম্পর্কে তার পরিবারের একজন আমাকে বলেছিল যে তার মুক্তিযুদ্ধের কোটাটাই, মুক্তিযুদ্ধের সার্টিফিকেটই তার বাবার ছিল ভুয়া। তার ভাইও পুলিশের চাকরি করতেন, তো উনি এখন গ্রেফতার হয়ে জেলে আছেন। তো এই ধরনের ক্রুয়েল মানুষগুলোই ছাত্রদের উপরে বেশি মাত্রায় আক্রমণাত্মক ছিল। এবং আক্রমণাত্মক থাকার কারণটাই হচ্ছে যে তারা চিন্তা করছে এই যে কোটা সিস্টেমটা যদি চলে যায়
এই কোটার মধ্য দিয়ে তারা যে অবৈধভাবে বা অনেকে অনৈতিকভাবে চাকরিটা পেয়েছে এবং খুব ক্ষমতাসীন চাকরিটা পেয়েছে, সেই চাকরিটার যে ক্রিম তারা আর খেতে পারবে না, বা নতুন প্রজন্ম এইভাবে একটা দাসত্বের মধ্যে আর যাইবে না। কারণ আপনার ভিতরে যদি মানবিক বোধ থাকে, আপনি রাইট এবং রঙের যদি পার্থক্য বুঝেন, তাহলে তো আপনি অবশ্যই কোনো ভুল কমান্ড বা অন্যায় কোনো আদেশ আপনি কোনোভাবেই অ্যাকসেপ্ট করবেন না। ঠিক তার ব্যতিক্রম ঘটে হচ্ছে এদের ক্ষেত্রে, এবং এই কারণে দেখবেন যে পুলিশ কর্মকর্তাদের ভিতরে কিছু কিছু অতি উৎসাহীরা যে পরিমাণ ব্রুটালিটি দেখিয়েছে, সেটা অন্য কেউ অতভাবে দেখায়নি। যারা জানে যে ভাই আমি পুলিশের চাকরি না থাকলে আমি চলে যাব, আমি ইউএন এ চাকরি করব, আমি এক্স এ চাকরি করবো, ওয়াইতে চাকরি করব, বাট যারা দেখেছে যে এই প্রফেশনটা তাদের জন্য আসলে একেবারেই ডিফিকাল্ট, এবং তারা কোথাও করবে না, এবং এটা একটা যে পয়সা বানানোর, টু মেক মানি, ইটস এ মেশিন, এবং আপনি এই মেশিনে যদি একরকম একবার ওঠেন, তাহলে এই মেশিনটা আপনার শুধু চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। আজীবন একটা নিশ্চয়তা দিতে চেয়েছিল, মানে নিতে চেয়েছিল তারা। তো এরকমই ক্যারেক্টার হচ্ছেন হারুনুর রশিদ, এবং শোনা যায় যে তার অধিকাংশ প্রপার্টিজ বাংলাদেশে যতটুকু করেছেন, উনি প্রেসিডেন্ট কটেজ করেছেন বা এটা করেছেন সেটা করেছেন, এর বাইরে ওনার একটা ইনভেস্টমেন্ট ছিল ইউএসএতে। এবং 5 তারিখের পরে ওনার সঙ্গে আমার একটু কথা হয়েছে ব্রিফলি, উনি আমাকে ফোন করেছিলেন, এবং উনি ওনার দাবিটা হচ্ছে যে উনি হত্যাকাণ্ডগুলোকে এন্ডোর্স করেন না বা এগুলোর সাথে ওইভাবে ছিলেন না, কিন্তু তার রোল আসলে কি ছিল, উনি কোথায় কোথায় কি কি করেছেন, এইটার বিশদ বর্ণনা আমি এখন ইনভেস্টিগেট করে পাইনি। কারণ আমি অ্যাটলিস্ট ওনার ব্যাপারে আমার আগ্রহটা অনেক বেশি। কেন বেশি সেটা আমি আপনাকে বলি। ওনার ব্যাপারে ছাত্রদের উপরে যখন দমন নিপীড়ন শুরু হলো 17 তারিখে, তখন তার আগে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলেন, এবং শুধু যে উনি ক্ষান্ত হননি, উনি চলে যাওয়ার পরে বা ওনার নেতৃত্বে বলা চলে যেতে পারে যে ওনার নেতৃত্বে বা ওনার উপস্থিতিতে আরো অন্যান্য জয়েন্ট কমিশনার, বিশেষ করে মেহেদী হাসান, এস এম মেহেদী হাসান, যার বাড়ি খুলনাতে, তার নেতৃত্বে তাদের সমন্বিত ছাত্রদের উপরে যেভাবে পুলিশ বর্বরভাবে আক্রমণ করে, এটা আসলে আমি আমার চোখে দেখা, এবং আমার মনে আছে ওই দিন যে অনেক ছাত্র যারা আজকে ছাত্র শক্তি, দুঃখিত, এনসিপি গঠন করেছে, তাদের অধিকাংশ নেতা সেদিন সাথে দিন দেখা হয়েছে, তারা যখন মিছিল নিয়ে আসছিল, তারা যখন কফিন মিছিল নিয়ে আসছিল টিএসসির দিকে, তখন তাদের উপরে আক্রমণ করে, এবং মুহুর্মুহুর সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, এগুলো তাদের উপরে ছোড়া হয়, এবং তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ক্যাম্পাসের ভেতরে ঢুকে পুলিশ, বিশেষ করে মল চত্বরের এলাকায় যে প্রচুরগুলি মানে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট পুলিশের, সেগুলো ব্যবহার করে। এবং ওই সময় আমার মনে আছে যে ছাত্ররা যেভাবে একজন শিক্ষককে জিজ্ঞেস করছিলেন যে আপনাদের পারমিশন, একজন প্রক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রক্টরকে জিজ্ঞেস করছিলেন যে আপনাদের পারমিশন নিয়ে পুলিশ ঢুকেছে কিনা এবং এটা করতে পারে কিনা। এবং আমার মনে আছে আমি এই একই প্রশ্ন করেছিলাম প্রক্টরকে, এবং প্রক্টরকে প্রশ্ন করার কারণে আক্তারুজ্জামান নামের একজন এডিসি ছিলেন রমনার, উনি এখন পালিয়ে বেড়াচ্ছেন, ওনার গ্রেপ্তার হওয়াটা আমি মনে করি যে খুবই জরুরি। এই লোকটা আমাদেরকে একরকম থ্রেট করেন। আমার সঙ্গে আমার তৎকালীন বন্ধু এবং সহকর্মী ছিলেন আরিফ। আরিফকে একটা সাংবাদিক, মানে খুবই হাস্যকর, একজন সাংবাদিক তাকে থ্রেট করছে ওই দিন। আমার কাছে আসলে সিনগুলো খুবই ক্লিয়ার, এবং খুবই ইন্টারেস্টিং হচ্ছে যে এই মানুষগুলো যাদেরকে আপনি আজকে দেখছেন যারা নেতৃস্থানে, তারা অধিকাংশই কিন্তু ক্যাম্পাস ছেড়ে ওই দিন যাওয়ার কোনো পরিকল্পনা তারা করেনি। তারপরে তো ধরেন 18 তারিখ বা 19 তারিখের পরে তো পরিস্থিতি পরিবর্তন হয়ে যায়, কিন্তু ওই সময়টা যে ছাত্ররা বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল, তাদের অনেকের সঙ্গে আমার তখন কথা হয়েছিল, তারাই এখন বেসিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এনসিপি যে স্টুডেন্ট উইং রয়েছে তা সেটাকে নেতৃত্ব দিচ্ছে, বা তার লাইক মাইন্ডেড যে স্টুডেন্ট উইং রয়েছে সেটাকে নেতৃত্ব দিচ্ছে। এবং খুব ইন্টারেস্টিং আপনাদেরকে বলি যে কি করেছিল হারুনুর রশিদ, সেটা একটু দেখেন। তার প্রেস কনফারেন্সে আমি কি প্রশ্ন করেছিলাম, এবং আমার কাছে খুব খারাপ লাগে যে সাংবাদিকরা তখন, এখন সাংবাদিকরা যেভাবে দেখছেন যে এই সরকারকে ঘিরে এক ধরনের তোড়জোড় করছে, তখনও ঠিক একইভাবে তারা সরকারের যে বয়ান সেটাকেই অ্যাম্পলিফাই করার চেষ্টা করেছিল। তো আমি কি প্রশ্ন করেছিলাম এবং কি প্রশ্ন করার পরে হারুনুর রশিদ কিভাবে উনি অ্যাক্ট করলেন, সেটা আপনারা এখন দেখবেন। আমরা আমাদের যেটুকু দায়িত্ব আমাদের আছে, আমাদের মধ্যে যেটা করার দরকার
আমরা সেটাই করব। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কে অরাজকতা সৃষ্টি করবে আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমরা তাকিয়ে তাকিয়ে দেখব। এটা অতীতে হয় নাই, এখনো হবে না, ভবিষ্যতে হতে দেব না। মানে আন্দোলনটা তো যৌক্তিক, কি নির্দেশনা দেওয়া হয়েছে? আমরা 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 একটা কথা বলি, অবশ্যই প্রত্যেকটা আন্দোলনের যৌক্তিক, যেহেতু আমরা মনে করি এই আন্দোলনটা সাধারণ কোমলমতি শিক্ষার্থীরা তারা দাবি করেছে, দাবির প্রেক্ষিতে তারা হাইকোর্টে একটা তারা রিট করেছে, সুপ্রিম কোর্টের রিডের নির্দেশনার আলোকে 4 সপ্তাহের একটা ছুটি অবস্থা দিয়েছে। এটা সেখানে আমি মনে করি এটা দ্রুতই এটা নিষ্পত্তি হওয়ার মতো, কিন্তু সেটাকে তো এই আইনটাকে তো আমাদের রেসপেক্ট করা উচিত এবং মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে আমাদের রেসপেক্ট করা উচিত। এটা না করে আমার বিশ্বাস কোমলমতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কখনোই ও রেল লাইনের সিপাতদূর যাবে না, কখনোই তারা প্রেস ক্লাবের গায়ে আগুন লাগাতে যাবে না, বাসের গায়ে আগুন লাগাতে যাবে না। এটা যারা করছে তারা দেখেছি আমরা গতকাল এই জামাত বিরোধী সব চুক্তি, তারা 71কে মানে নাই, তাদের গতকাল দেখেছি তাদের আস্ফালন, তারা মিছিল করেছে, তারা মিটিং করেছে, তারা বাসে আগুন লাগিয়েছে, তারা অর্থ রসদ সরবরাহ করছে। আমরা প্রত্যেকের নাম কিন্তু আমরা পেয়েছি। আমরা মনে করি আমরা আইন শৃঙ্খলা বাহিনী কাজ করি, আমরা এদেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবে, দেশকে অস্থির করবে এবং তারা তাদের অফিসে বোমা লাঠি রেখে তারা পরবর্তী দিনগুলিতে তারা অরাজকতা সৃষ্টি করবে, সেটা তো আসলে আমরা করতে দিতে পারি না। কিন্তু আপনারা কি মোল্লা হাসানকে গ্রেফতার করেছেন? সেই কারণেই আমরা হারুন ভাই, আপনারা কি মোল্লা হাসানকে গ্রেফতার করেছেন? আমরা এসেছি যাতে এই ক্যাম্পাসের পরিবেশ কেউ নষ্ট করতে না পারে, সেটা একদিকে আমরা দেখভাল করছি এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদেরকে আমরা আপনারা কি যারা অস্ত্র নিয়ে ঘুরলো তাদেরকে কি গ্রেফতার করেছেন? এবং বলা হচ্ছে পুলিশে যারা কোটায় আসছে তারাই মূলত এই ধরনের কাজগুলো মানে উস্কে দিচ্ছে আন্দোলনকে জোরদার করার জন্য। হারুন ভাই, এই ব্যাপারে আপনার কিছু বলার আছে? দেখলেন তো হারুন সাহেব ঠিক কিভাবে অনেকটা উত্তেজিত হয়ে তার উত্তর উনি দিতে পারলেন না, কারণ হারুন সাহেবের কাছে কিন্তু ওই উত্তরটা ছিল না যে উনি ঠিক কি প্রক্রিয়ায় এবং সত্যিকার অর্থে উনি খুব স্বচ্ছ প্রক্রিয়ায় তার চাকরিটা পেয়েছেন কিনা। তিনি তিনি আপনারা জানেন যে উনি 20তম BCS এ চাকরি পেয়েছেন এবং তার মধ্যে অনেকেই চাকরি পেয়েছে এবং দীর্ঘ সময় তার চাকরি নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু ওনার যে ধরনের সাহসিকতা, যেভাবে উনি সবখানে উনি টেলিভিশন ক্যারেক্টারের ভিতরে যেভাবে এসেছেন বা যেভাবে টেলিভিশনের ভিতরে একটা ক্যারেক্টার হয়েছেন, যেমন ভাতের হোটেলের প্রশ্ন আসতো, হারুনের ভাতের হোটেল, বা উনি যেভাবে অন্যান্য মানুষকে গ্রেফতার করতেন, হ্যাঁ, ক্যাম্পাসে গিয়েও উনি আসলে ওরকমই একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছিলেন এবং যে ছাত্রদের যে আন্দোলন, যে যৌক্তিক আন্দোলন সে সময় চলছিল, যে আন্দোলনটি পরবর্তীতে অবশ্যই আপনি জানেন যে 1 দফা আন্দোলন এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়ার যে প্রেক্ষাপট, সব কিছুর সাথে একে অপরের সাথে একসাথে বা একই সুতায় যে গাঁথা ছিল, তখন উনি যে চেষ্টা করেছিলেন, তার যে চেষ্টা সরকারি একজন কর্মকর্তা হিসেবে হয়তোবা ঠিক ছিল বা তার কাজ তিনি করেছেন, কিন্তু যে কথাটা উনি বলতে পারেননি, যে ব্যর্থতা উনি দেখিয়েছেন, সেটা হচ্ছে যে উনার চাকরির স্বচ্ছতা, তার চাকরির যে প্রেক্ষাপট, সেটা আসলে কতটা সত্য। এবং BCS কর্মকর্তা হিসেবে তিনি যেভাবে তার বয়ান তৈরি করতে চেয়েছিলেন অন্যান্য মিডিয়ার সহায়তা, সেটা আপনি মানে তাকে প্রশ্ন করার পরে তার যে রিয়াকশন, সেটা নিয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দর্শক, সাংবাদিকতার জ্ঞান দেওয়া আমার কাজ না, কিন্তু আমার কাছে মনে হয় যে সাংবাদিকতায় আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে সরকারকে প্রশ্ন তুলে দিতে পারেন যে সরকারের আসলে কি করা উচিত এবং কি করা উচিত না, সেই প্রশ্নটি আপনি তুলে দিতে পারেন। হতে পারে আপনার কাছে কোনো প্রশ্ন বা সাধারণ মানুষের কাছে মনে হতে পারে যেটা কি কোনো প্রশ্ন হলো কিনা, এবং আমি মনে করি যে সাংবাদিকরা অনেক সময় খুবই হালকা প্রশ্ন করেন, খুবই হাস্যকর প্রশ্ন করেন। আপনার কাছে মনে হতে পারে এটা হাস্যকর, বাট আমি আসলে হাস্যকরভাবে নিতে চাই না, কারণ অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আপনার কাছে হাস্যকর মনে হচ্ছে, কিন্তু যার উত্তর দেওয়া খুবই কঠিন। এবং আমার অভিজ্ঞতা থেকে বলে যত সিম্পল, যত সহজ প্রশ্ন আপনি করবেন ততটাই উত্তর দেওয়া কঠিন হবে। এবং আমি আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে সাংবাদিকদেরকে, যে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন, এই প্রশ্ন
নেওয়ার পরে যে অনেক সময় পাশে থাকা অন্য সাংবাদিকরা, বিশেষ করে মানে সরকারপন্থী, যখন আওয়ামী লীগ ছিল তখন বা দেখেন এখন যে সরকার থাকবে, মানে যখন যে সরকার আসে তাদেরকে ডিফেন্ড করার জন্য সাংবাদিকদের একটা বড় অংশ আম, মরিয়া হয়ে ওঠেন। এটা দুইটা কারণে করেন। একটা হচ্ছে যে ওই যে সরকার বা ওই যে ব্যবস্থা, তার সাথে একটা সুসম্পর্কের মাধ্যমে তারা নিশ্চিত করতে চান যে তাদের অ্যাক্সেস টু ইনফরমেশনটা অনেক সহজ হবে। আর দ্বিতীয়টা হচ্ছে, আপনি যদি সরকারের কাছের মানুষ হন, আপনার দ্বারা আশেপাশে আপনার যে বলয় তৈরি হয়, সেই বলয়ের মানুষ আপনাকে একটা ক্ষমতাবান সাংবাদিক মনে করে। অর্থাৎ আপনি যতটা ক্ষমতাসীন সাংবাদিক বা আপনার কথায় যতটুকু কাজ হয়, সেটাকেই তারা একটা আদর্শিক জায়গা ধরে নিয়ে আপনাকে প্রভাবশালী সাংবাদিক হিসেবে তকমা দেয়। তো এই দুইটা লোভই আসলে সাধারণভাবে সাংবাদিকরা ছাড়তে পারে না। এবং আপনি দেখবেন যে বাংলাদেশে সাধারণ মানুষ সাংবাদিকদের উপরে প্রচন্ড ক্ষিপ্ত, এবং তার একটা প্রধান কারণ হচ্ছে যতটা ক্রিটিক্যাল টাইম সাংবাদিক সুযোগ পেয়েছে, ততবার সে নির্লজ্জভাবে সরকার বা সরকারের, আমি বলবো অপরাপর সরকারের একেবারে লেজুর বৃত্তিতার মধ্যে দিয়ে তাদের কাজটি হাসিল করার চেষ্টা করেছেন। এটা এরশাদের আমলে হয়েছে। যারা এরশাদপন্থী ছিল তারা যখনই এরশাদ গ্রেফতার হয়েছে বিএনপির সময়ে 91-96 টাইমে, তখনই তারা এরশাদকে আর চিনে না। আবার দেখা গেছে এখন যারা 2 দিন আগেও পলকের সঙ্গে বা অন্যান্য আইনমন্ত্রী বা অন্যদের সাথে দহরম মহরম করতেন, তারা ওনাদের গ্রেফতারের পরে তাদেরকেও আবার চিনেন না। এই প্রেক্ষাপটটা আসলে বদল হওয়া উচিত। আমার মনে হয় যে সরকারকে আপনি যে কোনো পরিস্থিতিতে ঠিক যতটাই আপনি চাপের ভেতরে রাখবেন, যতটাই আপনি তাকে তীর্যক প্রশ্ন দিয়ে তাকে বিব্রত করতে চাইবেন, সরকারে আপনাকে হয়তো কিছু মানুষ সমালোচনা করবে, কিন্তু দিন শেষে এটা আমার ব্যক্তিগত অভিমত যে আপনি আপনার যে কাজটি জনগণের পক্ষে হওয়া বা জনগণের পাশে থেকে হওয়া উচিত ছিল, সেই কাজটি হবে। আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি রিকোয়েস্ট করব, যারা ভবিষ্যতে সাংবাদিকতা করতে চান তারা অবশ্যই টাফ প্রশ্ন করে সরকারকে বা সরকারের যে স্ট্রং ন্যারেটিভ আছে সেটাকে ভেঙে দেবার চেষ্টা করবেন। আর তাতেই হবে সাধারণ মানুষের কল্যাণ। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।